সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত 3:30টার দিকে রাজধানীতে তাকে গ্রেপ্তার করা হয়। আশুলিয়ায় শিক্ষার্থী রবিউল সানির শিপু হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে হাজির করার পর এরই মধ্যে তাকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। এর আগে 1 সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তার ছেলে শাফি মুদ্দাসির খান সহ 10 জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জগলুর হোসেন এই আদেশ দিয়েছিলেন। এ নিয়ে আরো জানাতে ঢাকা সিএমএম আদালত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ তসলিম হোসেন। তসলিম, নিম্ন আদালতে নেয়ার পর পুলিশ তো জ্যোতির 7 দিনের রিমান্ড আবেদন করেছে। এখন পর্যন্ত আদালত থেকে সবশেষ কি জানা গেছে এই বিষয়ে? গতকাল রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে জ্যোতিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পরে আপনার আশুলিয়া থানার হত্যা চেষ্টা মামলায় তাকে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এই মুহূর্তে জ্যোতি সিজিএম আদালতের গারদ ঘরে অবস্থান করছে। সাইফুল ইসলামের আদালতে কিছুক্ষণের মধ্যেই তাকে তোলা হবে। এই মামলায় জ্যোতি ছাড়াও সাবেক সহকারী পুলিশ সুপার কাফি সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য অনেকজন আসামি আছে। তার মধ্যে উল্লেখযোগ্য আসামি হচ্ছে মাহবুল হাসান নওফেল, ইউজিসির সাবেক সচিব ডক্টর ফেজুজ্জামান, সাবেক সদস্য ডক্টর মোহাম্মদ আলমগীর, ডক্টর বিশ্বজিৎ চন্দ্র ও ডক্টর ফরজাদ মোহাম্মদ হোসেনও এই মামলায় আসামি হিসেবে আছে। আদালতে সাইফুল ইসলামের আদালতে কিছুক্ষণের মধ্যেই জ্যোতিকে তোলা হবে বলে আদালত নিশ্চিত করেছেন। তসলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেউ 9 হত্যা মামলার আসামি, কেউ শীর্ষ সন্ত্রাসীর তালিকায়, কারো বিরুদ্ধে আবার ইন্টারপোলের রেড নোটিশ। সম্প্রতি এমন 6 আসামির জামিনে মুক্তিতে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা বিশ্লেষকদের, বলছেন তাদের ওপর কড়া নজরদারির কথা। 5 আগস্ট সরকার পতনের দিন হামলা হয় অন্তত 500 থানায়। লুট হয় অস্ত্র, গোলাবারুদ, খোয়া যায় এসএসএফের অস্ত্র। এর বেশিরভাগই উদ্ধার হয়নি এখনো। এরই মধ্যে শীর্ষ সন্ত্রাসীদের কারামুক্তি এসেছে বড় আলোচনায়। আমি পিচ্চি হেলাল, একই দিনে জামিনে 23 শীর্ষ সন্ত্রাসী 2 নম্বরে থাকা টিটন। এই অবস্থায় নিরাপত্তার প্রশ্নে শঙ্কিত অপরাধ বিশ্লেষকরা। তারা বলছেন, জামিনে বেরোনো অনেকের বিরুদ্ধে ছিল কারাগারে থেকে তৎপরতা চালানোর অভিযোগ। তাদের মুক্তিতে আইন শৃঙ্খলা বাহিনীকে দিচ্ছেন সতর্ক থাকার বার্তা। নজরদারি না থাকলে তারা আগের মতো যদি আবার অপরাধ প্রবণতায় জড়িয়ে যায় কিংবা অপরাধ করে, তখন সমাজে সাধারণ মানুষের জীবনযাপনের ক্ষেত্রে যে স্বস্তি, সেই স্বস্তির জায়গাটা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যাহত হবে। পুলিশ সদর দপ্তর বলছে, জামিনে থাকা অপরাধীদের নজরদারিতে রাখতে বলা হয়েছে বিশেষায়িত ইউনিটগুলোকে। জামিনে থাকা জঙ্গি এবং অন্যান্য অপরাধীরা যাতে কোনো ধরনের অপরাধে জড়িয়ে পড়তে না পারে, সেজন্য তাদের উপর পুলিশের বিশেষায়িত ইউনিটসমূহ সতর্ক ও কড়া নজরদারি করছে। যদি তারা অপরাধের সাথে সম্পৃক্ত হয়, তাহলে তাদেরকে সাথে সাথে গ্রেফতারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে নানা সূত্র থেকে জানা গেছে, দেশ ছাড়ার পরিকল্পনাও করছেন জামিনে মুক্ত কয়েকজন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোপালগঞ্জের স্থানীয়দের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে গোপালগঞ্জের ঘুনাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে স্থানীয় জনতার সংঘর্ষ হয়। এতে অন্তত 30 জন আহত হন। সংঘর্ষের প্রায় 3 ঘন্টা পর ঢাকা খুলনা মহাসড়কের পাশ থেকে শওকত আলী দিদারের মরদেহ উদ্ধার করা হয়। হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে স্বেচ্ছাসেবক দল। গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি নিয়ে জানাবেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, এই ঘটনায় কি কাউকে আটক করা গেছে কিনা? এখন পর্যন্ত কেন মামলা হয়নি? পুলিশ কি কিছু জানিয়েছে?
পুলিশের সঙ্গে আমি যেটি কথা বলেছি, মামলা দেওয়ার জন্য নিহতের স্বজনদের বলা হয়েছে। নিহতের স্বজনরা পুলিশকে জানিয়েছে এটা দলীয় বিষয়, দলীয় সিদ্ধান্তের পরেই মামলা জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবেন। দল যেভাবে সিদ্ধান্ত দেবেন সেইভাবেই মামলার কথা তারা ভাবছেন বলে আমাকে জানিয়েছেন। আর স্বজনদের সঙ্গেও আমি কথা বলেছি। নিহতর স্ত্রী সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে আমার স্বামী এসেছিলেন গোপালগঞ্জের রাজনৈতিক কাজে, সেখানে এসে সে হত্যার শিকার হয়েছে। এই হত্যার মামলা করা হবে, তবে দলের সিদ্ধান্ত যেটা হবে আমি সেইভাবেই মামলার প্রস্তুতি নেব। এই মামলা না হওয়ার কারণে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে পুলিশ আমাকে জানিয়েছে তারা বিষয়টি এখন তদন্তে নেমেছে, তদন্ত কাজ চলছে। মামলা হলেই তারা দোষীদের গ্রেপ্তার করতে সক্ষম হবে বলে আমাকে আরেকটি জানিয়েছেন। বিষয় জানাবেন, এলাকার পরিস্থিতি এখন কেমন আছে? আর এই সংঘর্ষে তো অন্তত 30 জনের মতো আহত হওয়ার খবর আমরা পেয়েছি। আহতদের এখন কি অবস্থা? চিকিৎসকরা কি বলছেন? আচ্ছা, আহত যারা ছিলেন তারা গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তারা চলে গিয়েছেন। এখন গোপালগঞ্জ হাসপাতালে কোনো আহত রোগী নাই। আর হচ্ছে যে বিষয়টি আপনি বলেছেন যে গোপালগঞ্জের অবস্থা থমথমে অবস্থা আছে, তবে বৃষ্টি হওয়ার কারণে এই ভাবটা কিছুটা শিথিল হয়েছে। আর আন্দোলন এবং প্রতিবাদ সমাবেশে যেটি হওয়ার কথা ছিল স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, সেটি এখনো তারা সিদ্ধান্ত গ্রহণ করেনি কখন নাগাদ এই বিক্ষোভ মিছিল বা সমাবেশ তারা করবেন। আর এই থমথমে ভাবটা এখনো বিরাজ করছে, এই কারণে শহরের বিভিন্ন স্থানে আপনার পুলিশ মোতায়েন রয়েছে বলে আমরা দেখতে পেরেছি। এই ছিল গোপালগঞ্জ থেকে সর্বশেষ। গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। দ্রুত সরবরাহ আইনকে হাতিয়ার বানিয়ে বিদ্যুৎ খাতকে লুটপাটের মডেল বানায় আওয়ামী সরকার, এমন মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন সরকারি বেসরকারি যোগসাজশে ভর্তুকির নামে বছরে লোপাট হয়েছে 30 থেকে 40 হাজার কোটি টাকা। এসব দুর্নীতির অনুসন্ধান এবং পরবর্তী করণীয় নির্ধারণে জাতীয় কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। গত অর্থবছরের প্রথম 6 মাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিজস্ব কেন্দ্র এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানির কেন্দ্রগুলোর গড় খরচ ছিল যথাক্রমে 7 টাকা 39 পয়সা এবং 6 টাকা 53 পয়সা। এ সময় বেসরকারি আইপিপি ও ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রতি ইউনিটে খরচ 13 টাকা 35 পয়সা পর্যন্ত। আদানির বিদ্যুৎ যুক্ত হওয়ার পর ভারত থেকে আমদানিতে গড় খরচ 2 টাকা বেড়ে দাঁড়ায় 10 টাকা 77 পয়সায়। 6 মাসে পিডিবির 50,000 কোটি টাকা খরচের মধ্যে বেসরকারি ভাড়াভিত্তিক কেন্দ্র ও আমদানির বিদ্যুতে খরচ 38,000 কোটি। বিশেষজ্ঞরা বলছেন কম খরচে বিদ্যুৎ উৎপাদনের নিজস্ব কেন্দ্র পুরোপুরি ব্যবহার হয়নি, কিন্তু সরকার বেসরকারি কেন্দ্রগুলোকে গ্যাস সরবরাহ করে বিদ্যুৎ কিনেছে দ্বিগুণ দামে। এভাবে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে একটি গোষ্ঠী। লুটপাট করার কারণে ভর্তুকি ঘাটতি তৈরি হয়েছে, সেই ঘাটতি ভর্তুকি দিয়ে আর মূল্যবৃদ্ধি করে সমন্বয় করা হয়েছে। এটাই হচ্ছে মডেল। এই মডেলটা যথাযথভাবে বাস্তবায়ন করে 35-40 হাজার কোটি টাকা করে দেখা গেছে যে এক সময় বছরে ঘাটতি মোকাবেলা করছে, দাম ঠিকই বেড়ে যাচ্ছে। দ্রুত সরবরাহ বৃদ্ধির নামে বিদ্যুৎ ও জ্বালানি খাতের 15 বছরের লুটপাট ও দুর্নীতি তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। অভিযোগ করবেন দুর্নীতি হয়েছে এটা না, সেই কমিটিতে আপনারা তথ্য প্রকৃত তথ্য দিয়ে করবেন, তারা সেগুলো দেখবেন। আমরা নিজেরা করি না, কারণ আমরা নিজেরা করলে আবার আমরা দুর্নীতি করব, কারণ এরা সবাই কিন্তু বাইরের লোক, যারা ফাইন্যান্সিয়াল মডেলিং করে, যারা কন্ট্রাক্ট বোঝে ভালো, যারা আইন বোঝে ভালো, তো তাদের করছি। উপদেষ্টা জানান পর্যালোচনা কমিটি নিরীক্ষার ভিত্তিতে পরবর্তী করণীয় সুপারিশ করবে এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তাদেরকে সাচিবিক ও আনুষঙ্গিক সহায়তা করবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজস্ব আদায় বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড ব্যাংকিং খাত সহ বেশ কয়েকটি খাতে সবার আগে সংস্কার করা জরুরি বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে প্রত্যক্ষ কর বাড়াতে আয়কর আইন নিয়ে আলোচনার সভায় কথা বলেন তিনি।
এ সময় সালেউদ্দিন আহমেদ অর্থ অপচয় বন্ধ করার পরামর্শ দেন। বলেন, শুধু কর আদায় করলেই হবে না, করদাতাদের সুবিধাও নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান সরকারি কর্মকর্তাদের ইমেজ সংকট দূর করার তাগিদ দেন। বলেন, ঋণের বোঝা বাড়ছে, তাই এনবিআরকে রাজস্ব আয় বাড়াতে আরও আন্তরিক হতে হবে। কর আদায়ের জন্য কারো ওপর জুলুম করা যাবে না বলেও জানান এনবিআরের চেয়ারম্যান। এখন ইমিডিয়েটলি আমাদের চ্যালেঞ্জটা কিন্তু এই সংস্কারের মধ্যে একটা হলো রেভিনিউ রিফর্ম আর ব্যাংকিং, এই দুইটা রিফর্ম সবচেয়ে বেশি, আর বাকিগুলো পলিটিক্যাল ফ্রন্টে আছে, সেগুলো অন্য দিক। কিন্তু এই দুইটা কিন্তু অর্থনীতি এবং অর্থনৈতিক সমস্যা কিন্তু এখন সবচেয়ে বড়। একটা তো ল অ্যান্ড অর্ডার প্রবলেম আমরা ফেস করছি, সবচেয়ে বড় কিন্তু অর্থনীতি। রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। দুপুরে রাজধানীর গুলশানে নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত সংলাপে এই মন্তব্য করেন তিনি। বদিউল আলম মজুমদার বলেন, সদ্য পদত্যাগ করা নির্বাচন কমিশনাররা পক্ষপাত দুষ্ট ছিলেন, তারা সংবিধান লঙ্ঘন করেছেন। সকাল থেকে চলা সেমিনারে নির্বাচন বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলের নেতারা বলেন, নির্বাচন কমিশন গঠন আইনটি ত্রুটিপূর্ণ। এই আইনের মাধ্যমে সার্চ কমিটি দিয়ে দলীয় সরকারের অনুগত নির্বাচন কমিশন গঠন হয়। আইনটি পরিবর্তন করার তাগিদ দিয়ে বক্তারা বলেন, রাজনৈতিক দলের সংস্কার ও সরকারের সদিচ্ছা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। উন্মুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় রাজনৈতিক সম্মতির মাধ্যমে নিরপেক্ষ ব্যক্তিকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের প্রস্তাব দেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এটা আইনের ব্যাখ্যা ঘটিয়ে এটা বেআইনি নির্বাচন কমিশন ছিল, কারণ যে 2022 সালের আইন অনুযায়ী যেটা ছিল, আইনে ছিল শুধু রাজনৈতিক দল আর পেশাজীবী সংগঠন নাম প্রস্তাব করতে পারবে। নির্বাচন কমিশন গঠন ঘটতে হওয়া উচিত একটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে, এটাতে এখানে তাই বলা হয়েছে এবং আমরা সেটা প্রস্তাব করেছি। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি জানান, আরপিও সংস্কার করে কিছু বিধান স্পষ্ট করা হবে। এছাড়া সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা করতে সুপারিশ করবে কমিশন। শিগগিরই কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে বলেও জানান তিনি। পরিবর্তিত পরিস্থিতিতে 5 সেপ্টেম্বর পদত্যাগ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউলের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। 11 সেপ্টেম্বর রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে 6টি কমিশন গঠনের ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান করা হয় সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারকে। নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথা আমরা ভাবছি। তিনি জানান, শিগগিরই কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে। আরপিও সংস্কার করে কিছু বিধান স্পষ্ট করা হবে। সংখ্যানুপাতিক নির্বাচন হলে এটা আমাদের আরপিওতেও এটা অন্তর্ভুক্ত হইতে হবে। এটা রাজনৈতিক ঐক্যমত্য লাগবে এবং এটা হয়তো আমরা কিছু মতামত দিতে পারি এবং এটা সংবিধান যারা সংশোধন করবে, পরিবর্তন করবে, সংবিধান যারা সংস্কার করবে তাদেরকেই এটা অন্তর্ভুক্ত করতে হবে। বদিউল আলম জানান, ছাত্রদের বড় দাবি রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠন বিলুপ্ত করা। এছাড়াও সঠিক ব্যক্তির মনোনয়ন, ব্যয় মনিটরিং সহ বেশ কিছু বিষয় আছে সংস্কার পরিকল্পনায়। আশা করি সংসদ বাতিল হবে, বাতিল হলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরে আসবে নির্বাচনকালীন সরকার। ত্রয়োদশ সংশোধনী মামলা রায়ের আমরা সেটার রিভিউ জন্য দরখাস্ত করেছি। তা আমরা আশা করি সেখানেও আমাদের রায় আমাদের পক্ষে আসবে, যার ফলে তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা ব্যবস্থা ফিরে আসবে। দলীয় প্রভাবমুক্ত প্রশাসন ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না বলেও মনে করেন সংস্কার কমিশনের প্রধান। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। সকালে দলের সদস্যরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এদিকে নয়াদিল্লি থেকে বেলা 3:30টার দিকে ঢাকায় পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ঢাকা সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ছাড়াও অন্য কর্মকর্তাদের সাথে বৈঠকে অংশ নেবে মার্কিন প্রতিনিধি দলটি।
যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়ন অগ্রাধিকারে অবদান রাখতে পারে তা নিয়ে সফরে আলোচনা হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। এছাড়া ডোনাল্ড লু ইন্দো প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা জোরদারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন। গণঅভ্যুত্থানে সাধারণ সৈনিকরা গুলি চালাতে অস্বীকৃতি জানিয়ে এই বিজয়ে সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন গবেষক ও চিন্তাবিদ ফরহাদ মজহার। সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নতুন বাংলাদেশ বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। প্রফেসর কে আলী ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। ফরহাদ মজহার অভিযোগ করে বলেন, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগ সরকার র্যাব সহ বিভিন্ন সংস্থায় সেনাবাহিনীকে কাজে লাগিয়েছে। ফলে এখন সেনাবাহিনীর নাম শুনলেই মানুষের মনে গুম, আয়নাঘরের চিত্র ভেসে ওঠে। তিনি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় শক্তিশালী গণপ্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। দাবি জানান, জনগণের অভিপ্রায় অনুযায়ী দেশের রূপরেখা তৈরিতে নতুন সংবিধান প্রবর্তন করার। সৈনিক সে তো কখনো নিরস্ত্র মানুষকে মারে না, কিন্তু সেনাবাহিনীকে আমরা ব্যবহার করেছি, সৈনিকদেরকে আমরা ব্যবহার করেছি কিসে? আমার র্যাবে। আবার সে ফিরে গেছে কিন্তু সেনাবাহিনীতে, যাওয়ার ফলে পুরো প্রতিষ্ঠানটা, তার যে গ্লোরি, তার যে মহিমা, পুরো এই স্বাধীনতা যুদ্ধে তার যে অবদান, এটাকে আমরা গ্রহণ করি। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। উৎপাদনে ফিরেছে আশুলিয়ার বেশিরভাগ কারখানা, এখনো বন্ধ 49টি। নিরাপত্তা নিশ্চিতে সেনা পুলিশের টহল। রংপুরের আবু সাইদের মতো পুলিশের সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন কাজল মিয়া। এরপরই মাথায় গুলিবিদ্ধ হন। যাত্রাবাড়ির এই ঘটনায় কাজলের মাথার খুলি কয়েক টুকরো হয়েছে। ঘটনার 15 দিন পর তার জ্ঞান ফেরে। নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি এই তরুণ শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। পাঁচ আগস্ট দুপুর 1টা, রাজধানীর যাত্রাবাড়ি এলাকার দৃশ্য। পুলিশের বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়ান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র কাজল মিয়া। এক পর্যায়ে মাথায় গুলিবিদ্ধ হন। জীবনের ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করে অন্যরা। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় কাজলকে। অবস্থার অবনতি হলে পরদিন নিয়ে আসা হয় নিউরোসায়েন্স হাসপাতালে। কাজল যখন আসে একেবারে ডিপ কোমাতে ছিল। আমরা অপারেশন থিয়েটারে নিয়ে গেলাম, নিয়ে যাই দেখলাম তার মাথার হাড্ডির খুলি উড়ে গেছে। সেই খুলি আমরা আবার অপারেশন করে যে হাড্ডি গুঁড়াগুলো ছিল ভিতরে, যেগুলো ব্রেনকে ইনজুরি করতো, সেগুলো সরাই ফেলছি। এক্সট্রিমলি ক্রিটিক্যাল ছিল। অনেকেই ভাবছিল যে এই পেশেন্ট হয়তো বাঁচবে না, কিন্তু আমাদের সার্জন টিমরা একটা চ্যালেঞ্জ নিয়ে অপারেশন করেছিল। লাস্ট 7 ডেজ হলো পেশেন্ট একটু বোঝার চেষ্টা করে, এখনও কথা বলতে পারে না কিন্তু বুঝতে পারে কিছু। সো পেশেন্ট ইমপ্রুভ হচ্ছে, বাট এখনও আউট অফ ডেঞ্জার হয়ে গেছে এই মুহূর্তে বলা যাবে না। হাসপাতালের এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন কাজল মিয়া। গুলিতে তার মাথার খুলির বড় ক্ষতি হয়। অস্ত্রোপচারের পরও নানা জটিলতা রয়ে গেছে। এখনও শঙ্কা কাটেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে আশা ছাড়ছেন না স্বজনরা। 15 দিন পরে চোখ মিলে তাকাইছে। তো আমিও প্রথম 4-5 দিনে আমি অনেক আশাহত ছিলাম যে ওর দেখে, ওর হেলথ কন্ডিশন দেখে। অপারেশন করে সে শ্বাস নিতে পারে না, আমরা আইসিইউতে দেই। আইসিইউতে তারপর শ্বাস আস্তে আস্তে ঠিক হয়, কিন্তু কিছুদিন ঠিক হওয়ার পরে তার আবার নিউমোনিয়া ডেভেলপ করে। কিন্তু এখন এই উন্নতি লাভ করার পরেও তার বাম সাইডে দুর্বল রয়ে গেছে এবং সে কথা বলতে পারে না। ছাত্র আন্দোলনের সহিংসতায় আহত 550 জন নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ভর্তি ছিলেন 150 জন, যাদের 26 জন মারা গেছেন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজশাহীতে ছাত্র জনতার ওপর 2 হাতে 2টি পিস্তল নিয়ে গুলিবর্ষণের ঘটনায় যুবলীগ নেতা জহিরুল ইসলাম ওরফে রুবেলকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানিয়েছে ৫ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলার সময় ছাত্র জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করেন রুবেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় রুবেল সেদিন দুহাতে 2টি পিস্তল নিয়ে গুলি চালাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের অন্য নেতাকর্মীদের হাতেও একাধিক আগ্নেয়াস্ত্র দেখা যায়। রুবেল রাজশাহী মহানগর যুবলীগের সহ সভাপতি ছিলেন। টানা বৃষ্টির কবলে দেশের বিভিন্ন জেলা তলিয়ে গেছে অনেক নিচু এলাকা, সড়কে গাছপালা পড়ে ব্যাহত হচ্ছে যান চলাচল। অনেক এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে স্থানীয়রা। এদিকে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে 7টি ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ 30 জেলে। শুক্রবার থেকে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে বিভিন্ন জেলায়। টানা বৃষ্টিতে তলিয়েছে পথঘাট, বাড়িঘর, বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। নোয়াখালীতে শনিবার দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টায় 124 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। ভারী বৃষ্টিতে পানি বেড়েছে 8 উপজেলার নিচু এলাকায়। ঝড়ে উপড়ে গেছে গাছপালা। অনেক এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক ও বিদ্যুৎ না থাকায় তৈরি হয়েছে জনভোগান্তি। আবহাওয়াও খারাপ আর বিদ্যুৎ নাই, রাত্রে খুব অসুবিধাতে আছি। অনেকের পানি কোমর পর্যন্ত, আগে যেরকম পানি ছিল এর চেয়ে বাড়ে গেছে। কিন্তু আমাদের রাস্তায় সকল মাজার রোডে সকল রাস্তায় গাছগুছড়া ভাঙি রাস্তা ভেঙে গেছে। লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে বেড়েছে মেঘনার পানি। এছাড়া পৌরসভাসহ নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। দুর্ভোগ আরও বেড়েছে পানিবন্দী 3 লাখ মানুষের। বৃষ্টি বাড়লে আবারও বন্যা ও নদী ভাঙনের আশঙ্কা রয়েছে। এখন মুষলধারে গত 2 দিন বৃষ্টির কারণে পানি প্রায় হাঁটু সম পরিমাণ উঠে গেছে। অনেক বিভিন্ন জায়গায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। বিভিন্ন অঞ্চলে, যে অঞ্চলগুলোতে পানি ইতিপূর্বে নামে নাই, নামার সুযোগ পায় না, ওগুলোতে এখন আবার ঘর বাড়ি, বসত বাড়ি পানির নিচে চলে যাচ্ছে আর কি। একবার পানি কমছে, এখন আবার পানি বাড়তেছে, এখন খুব দুর্ভোগে আছি। এদিকে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ হন বেশ কয়েকজন জেলে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৃষ্টি কমে যাওয়ায় কক্সবাজারে পানি নামতে শুরু করেছে, তবে এখনও প্লাবিত অন্তত 80টি গ্রাম, পানিবন্দী লাখো মানুষ। বাঁকখালী, মাতামুহুরী ও নাফ নদীর পানি বিপদসীমার ওপরে বইছে, ফলে কক্সবাজার সদর, রামু, টেকনাফ, ঈদগাহ, চকরিয়া, পেকুয়ার অধিকাংশ গ্রাম পানির নিচে। পৌরসভার সমিতিপাড়া, নাজিরার টেক সহ বেশ কয়েকটি গ্রামও প্লাবিত। বৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়েছে বীজতলা, পানের বরজ ও সবজি ক্ষেত। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। এই পরিমাণ পানি এখনো কোনোদিন দেখি নাই, যে আমাদের ঘরবাড়ি ডুবে গেছে, গাছপালা পড়ে। কিছু ঘর পানিবন্দী, আবার কিছু পানি নেমে গেছে বৃষ্টি কমার কারণে। এখন কাদা আছে ঘরের মধ্যে, তো মানুষের রান্নাবান্না করে খেতে খুব বেশি কষ্ট হচ্ছে। কক্সবাজারের জলাবদ্ধতা নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, বৃষ্টি কমে যাওয়ায় তো কক্সবাজার থেকে পানি নামতে শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত 80টি গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায় আছে। তাদের কি অবস্থা দেখতে পাচ্ছেন? কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন কিনা তারা যথার্থ? এবং ফসলের যে ক্ষতি হয়েছে, বীজতলা, পানের বরজ এবং সবজি ক্ষেত তলিয়ে গেছে, সে বিষয়েও জানাবেন। হ্যাঁ, মানুষের তো সমস্যার আসলে যে এই টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে পানি নেমে গেলেও কিন্তু যে দুর্ভোগ সেটি এখনো কমেনি। তবে তারা এখনো পর্যন্ত, আমি বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন তারা সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা এখনো আসলে তারা পায়নি, তারা সেভাবে বলছেন। তবে একটা বিষয় বলে রাখি, এখনো পর্যন্ত অন্তত 80টি গ্রামের গ্রাম পানির নিচে আছে। তো সেখানে অনেকটা দুর্ভোগ চরমে। সেখানে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে, যেহেতু ঘরে পানি ঢুকেছে, রান্না করা খাবার তারা খেতে পারছে না, বা দূর থেকে এনে তাদের খাবার খেতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে কক্সবাজার জেলা প্রশাসন থেকে স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তাদেরকে শুকনো খাবার কিংবা অন্যান্য যে প্রয়োজনীয় জিনিসপত্র সেটি সরবরাহ করার জন্য। তবে
এখনো পর্যন্ত সাধারণ মানুষ সেটি পেয়েছে বলে আমাদেরকে জানায়নি। সবকিছু মিলিয়ে হচ্ছে এখন কক্সবাজারের যে পৌরসভার কথা যদি বলতে হয়, তাহলে কক্সবাজার পৌরসভায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সমুদ্র তীরবর্তী এলাকা সমিতিপাড়া এবং নাজিরহাটটেক। সেই নাজিরহাটটেকে আমি সকাল থেকে ঘুরে দেখেছি, সেখানেও বেশ কিছু গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে, যদিও বেশিরভাগ গ্রাম থেকে অর্থাৎ এলাকা থেকে পানি চলে গেছে। চলে যাওয়ার পরেই কিন্তু মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি বেড়ে যায়। পাশাপাশি যে ফসলি জমির কথা যদি বলতে হয়, তাহলে এখানে বীজতলা নষ্ট হয়েছে, পানের বরাজ নষ্ট হয়েছে। এটি আসলে কি রকম ক্ষতি হয়েছে সেটি এখনো পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি। একেবারেই পানি পুরোপুরি নেমে গেলেই সেটি নিরূপণ করা সম্ভব হবে। এবং চকরিয়ায় আমরা বেশ কিছু দেখেছি, সেখানে চিংড়ি ঘের বা মাছের ঘের নষ্ট হয়েছে, ঘের থেকে মাছ চলে গেছে। তো অনেকটা আসলে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা আমাদেরকে প্রাথমিকভাবে বলেছেন। তবে এটি এখন পর্যন্ত আসলে যেহেতু বুধবার থেকে টানা বৃষ্টি হচ্ছে, আজকে সকাল থেকে বৃষ্টিপাত একটু কম, তবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, জনদুর্ভোগ অনেকটা আছে। পাশাপাশি এখানে একটা বিষয় বলে রাখি, কক্সবাজারের অন্ততপক্ষে বেশ কিছু পর্যটক এখানে আটকা পড়েছে বলে একটি খবর প্রচার হয়েছে। এটি আসলে অনেকটা বিভ্রান্তমূলক বলছেন, কারণ আমি সকাল থেকে দেখেছি পর্যটকরা স্বাচ্ছন্দ্যে এখানে ঘোরাফেরা করছেন এবং কক্সবাজার থেকে দূরপাল্লার যে সমস্ত যানবাহন সেটি স্বাভাবিকভাবে চলছে, রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে এবং আকাশপথে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। কক্সবাজার থেকে পানিবন্দী এলাকার দুর্ভোগ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। নিম্নচাপের প্রভাবে রাত থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। সারাদিনই এই অবস্থা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে নিম্নচাপে, আর যশোর ও এর আশপাশের এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে। এদিকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ ১৪ জেলার দক্ষিণ পূর্ব দিক দিয়ে আজ ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি রয়েছে। ভারী বৃষ্টিতে কক্সবাজারের পাশাপাশি অন্যান্য পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় কক্সবাজারে ৪৩৬ মিলিমিটার। প্যাসেঞ্জার অনেক কম, মানুষজন বাইরেই না তেমন, ওই হালকা পাতলা। আবহাওয়াটা তো একটু সুস্থ অনুভব হচ্ছে, ঠান্ডা একটু আছে, গরমটা নাই, এইটুকু। সেখানে খুবই শান্তি অনুভব যেটা বলা যায়। আগে যেটা ছিল শুধু দক্ষিণ পাটে বৃষ্টি, কিন্তু আজকে সারাদিন সারা দেশে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি, কোনো কোনো জায়গায় ভারী বর্ষণ হচ্ছে। এটা আগামী ২৪ ঘন্টা আরও এটা কন্টিনিউ করবে এমন বৃষ্টি। ২৪ ঘন্টা পরে যে এটা বৃষ্টির পরিমাণ কমে আসবে। আশুলিয়ার শিল্পাঞ্চলের বেশিরভাগ পোশাক কারখানা উৎপাদনে ফিরেছে। সকাল ৮টায় যার যার কর্মস্থলে যোগ দেন শ্রমিকরা, তবে এখনও বন্ধ রয়েছে ৪৯টি পোশাক কারখানার উৎপাদন। শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া শিল্পাঞ্চলে সেনা টহল রয়েছে। বেশ কিছুদিন ধরেই চাকরি প্রত্যাশী ও কয়েকটি কারখানার শ্রমিকদের আন্দোলনের মুখে অস্থিরতা দেখা দেয় আশুলিয়া শিল্পাঞ্চলে। এরই জেরে বৃহস্পতিবার ২১৯টি কারখানার ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। এদিকে গাজীপুরেও শান্তিপূর্ণভাবে চলছে তৈরি পোশাক কারখানার সব কার্যক্রম। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। ১৩৩টা এবং ৮৬টা, ৮৬টার মধ্যে এখন ৩৬টা বন্ধ আছে ১৩-১ ধারায়, আর ১৩৩টার মধ্যে ১৩টা শুধু বন্ধ আছে, আর বাকি সব ফ্যাক্টরি খুলে দিয়েছে এবং কাজ চলছে। জানুয়ারি থেকে জুলাই অর্থাৎ চলতি বছরের প্রথম ৭ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে $৪৫৭ কোটি তৈরি পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশের উদ্যোক্তারা, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০.২৭% কম। গত বছর এই সময়ে যুক্তরাষ্ট্রের $৭২৯ কোটি তৈরি পোশাক রপ্তানি করেছিল বাংলাদেশ। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের হালনাগাদ পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে। এদিকে এই বছরের প্রথম ৭ মাসে $৮৭৫ কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে দেশটি। বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে হিস্সার ৯% দখলই নিয়ে বাংলাদেশ তৃতীয় সর্বোচ্চ পোশাক রপ্তানিকারক দেশ।
আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। অন্যান্য খবরের সাথে সংবাদে আরও যা থাকছে। ঘূর্ণিঝড় ইয়াগির তাণ্ডবে 3 দেশে নিহত 3 শতাধিক, আহত কয়েকশো, সবচেয়ে বেশি বিপর্যস্ত ভিয়েতনাম। পলিথিনের বিকল্প হিসেবে মাত্র 2 টাকায় পাটের পলিমার ব্যাগ ব্যবহার সম্ভব। কলাগাছ ও উচ্ছিষ্ট কাগজ দিয়েও সুলভ মূল্যে ব্যাগ বাজারজাত করা যায়। পরিবেশ গবেষকরা বলছেন, বিকল্প কিছু বাজারে না আসায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ করা সম্ভব হচ্ছে না। বিসিক শিল্পনগরী ও অর্থনৈতিক অঞ্চলে দ্রুত এর উৎপাদন শুরু করা জরুরি বলে মত গবেষকদের। মাছ বাজার থেকে সবজি বাজার, মুদি দোকান থেকে ফলের দোকান, সবখানেই পলিথিনের দাপট। দেশে প্রতিদিন গড়ে 1,25 লাখেরও বেশি পলিথিন জাতীয় ব্যাগ ব্যবহার হচ্ছে। দাম কম ও সহজে পরিবহনযোগ্য হওয়ায় এর ব্যবহার সবচেয়ে বেশি। গেল 22 বছরে কয়েক দফায় নিষিদ্ধ হলেও বাজার থেকে একেবারেই সরানো যায়নি পলিথিন। 1 অক্টোবর থেকে আরেক দফায় নিষিদ্ধের ঘোষণা এলো। বিকল্প কাগজের তৈরি, পাটের তৈরি, কাপড়ের তৈরি, তন্তুর তৈরি, অর্থাৎ পরিবেশ বান্ধব কোনো বিকল্প বাজারে না দিতে পারার কারণে মানুষের ব্যবহারের যেই প্রয়োজন, সেই প্রয়োজনের তাগিদেই আবার কিন্তু মানুষ এই পলিথিনের দিকে ফেরত গিয়েছে। এই পলিথিনের চেয়ে স্মার্টার কিছু যাতে বাজারে আসে, যেটি পলিথিনের চেয়ে অন্তত সুলভে যদি নাও পাওয়া যায়, অর্থাৎ কম দামে না পাওয়া গেলেও এইটির যে টেকসই যে দীর্ঘদিন ব্যবহারে যাতে এই ক্ষতিটা পুষিয়ে আসে। পলিথিনের বিকল্প হিসেবে পাটের তৈরি সোনালী ব্যাগ রয়েছে। পাটের আঁশ থেকে সেলুলোজ আলাদা করে পলিমার ব্যাগ তৈরি করেছেন বিজ্ঞানী মোবারক হোসেন। পলিথিনের তুলনায় এই ব্যাগ 1.5 গুণ বেশি ভার বহন করতে পারে। অথচ প্রতিদিন প্রায় 1 কোটি পলিথিনের বিপরীতে এই ব্যাগ উৎপাদন হচ্ছে খুব সামান্য। এই বইয়ের ব্যাগটা আমরা 2 টাকায় দিতে পারবো। 1 টাকা, একটা বই সাইজ বুঝে একটা বই কিনলে 1 টাকার একটা ব্যাগ বা 1.5 টাকার। ব্যাগটি যখনই বাজারে আসতে চায়, যখন আমরা আনতে চাই, তখনই প্রতিবন্ধকতা হলো ওই প্লাস্টিক সোসাইটি বা যারা প্লাস্টিক নিয়ে ব্যবসা করে, প্লাস্টিক কমোডিটি বলতে পারেন, এবং এরা এটাকে কখনোই পছন্দ করে না যে এটা বাজারে আসুক। গবেষকেরা বলছেন, একবারে বেশি ব্যবহার করা যায় না এমন পলিথিন বা প্লাস্টিকের বিকল্প হতে পারে দেশীয় নানা প্রাকৃতিক উপকরণ। সেই সাথে পরিবেশ দূষণকারী এই পণ্য ব্যবহার বন্ধে আইনের কঠোর প্রয়োগ ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নার্সদের কটূক্তির প্রতিবাদ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে মানববন্ধন করেছে নার্সিং কলেজের শিক্ষার্থীরা। সকালে ঢাকা মেডিকেলের সামনে এই মানববন্ধন হয়। এতে বক্তারা জানান, 2016 সালে সেবা পরিদপ্তরকে উন্নীত করে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর গঠন করা হয়। তবে অধিদপ্তরের মহাপরিচালক সহ অন্য গুরুত্বপূর্ণ পদে নার্সদের পরিবর্তে প্রশাসনিক কর্মকর্তাদের দেয়া হচ্ছে। অবিলম্বে নার্সিং অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদে উচ্চশিক্ষিত অভিজ্ঞ নার্সদের নিয়োগ দেওয়ার দাবি তাদের। তা না হলে প্রয়োজনে কর্মবিরতির মতো কঠোর পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। আর ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং ধন্যবাদ সবাইকে।